আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে অন্টারপ্রেনারশিপের চ্যাপ্টার 6, যেটা হচ্ছে ডেভেলপিং অ্যান ইফেক্টিভ বিজনেস মডেল। বিজনেস মডেল বলতে আসলে বোঝায় হচ্ছে গিয়ে একটা বিজনেস আসলে কিভাবে চলবে, কিভাবে কাজ করবে সেই জিনিসটা যার মধ্যে লিখে থাকে আর কি। তো প্রত্যেকটা বিজনেসের এরকম একটা বিজনেস মডেল থাকে। তো বিজনেস মডেল হতে পারে লিখিত, হতে পারে বা মৌখিক বা মাথায় সেট করা থাকতে পারে। তো বিজনেস মডেল অ্যাকচুয়ালি হচ্ছে লিখিত থাকাই ভালো, কারণ এটা এমপ্লয়ীদের একটা গাইডলাইন প্রোভাইড করে যে কিভাবে বিজনেসটা চলবে বা তারা কোনটাকে বেস ধরে কাজগুলা করবে। তো মডেল মডেল হচ্ছে কি কোনো প্ল্যান অথবা ডায়াগ্রাম যেটা তারা কোনো কিছু ডেসক্রাইব করে। আর বিজনেস মডেল হচ্ছে একটা বিজনেস প্ল্যান, ডায়াগ্রাম যেটা দ্বারা বোঝানো হয় বিজনেসটা কিভাবে কম্পিটিশন করবে, এটা রিসোর্স গুলা ইউজ করবে, স্ট্রাকচার তার রিলেশনশিপ কিভাবে মেনটেন করবে, কাস্টমারদের কিভাবে প্রোডাক্ট সার্ভিস প্রোভাইড করবে এবং কিভাবে ভ্যালুয়েট করবে এবং এর মাধ্যমে প্রফিট জেনারেট করবে। ওর কথা বিজনেস মডেলের মধ্যে একটা বিজনেসের সবগুলো অ্যাক্টিভিটি থাকে, মানে লিখিত আকার থাকে আর কি। তো এখানে এখানে একটা বিজনেস কিভাবে পরিচালনা হবে তা উল্লেখ থাকবে এবং কিভাবে পণ্য বিক্রি করবে, তারপর ক্রেডিট পিরিয়ড কত হবে, কত দিবে, কাস্টমারকে পণ্য কিভাবে দিবে, এটা লিখিত থাকা বা মাথায় থাকে। লিখিত থাকলে সুবিধা হচ্ছে এটা সাবঅর্ডিনেটকে বোঝানো সহজ হয়। এখানে বিজনেস সবগুলো কাজ কিভাবে একটা গোল অর্জন করতে সাহায্য করে সেই জিনিসটাও বোঝায়। It is important to understand that a farm business model takes it beyond its own boundaries. Almost all farm partner with other to make their work. মোট কথা হচ্ছে কোনো বিজনেসের কোনো একটা অংশ নিজে কাজ করতে পারে না। বিজনেসের অন্যান্য পোর্শন গুলা একত্রিত হয়ে ওই বিজনেসটা মূলত কি চলে। এখন বলা হচ্ছে কোনো স্ট্যান্ডার্ড বিজনেস মডেল আছে কিনা। এখন স্ট্যান্ডার্ড কোনো অ্যাকচুয়ালি বিজনেস মডেল নাই। আবার অন্য কোনো কারো বিজনেস মডেলটা কপি করা ডেঞ্জারাস, কারণ হচ্ছে কি কি আমি অন্য কারো বিজনেস মডেল কপি করলে এটা হয়তো আমার যে এমপ্লয়ি গুলো আছে তারা হয়তো বুঝতে পারবে না। আবার সব বুঝতে পারবে না, আবার সবগুলা কম্পোনেন্ট হয়তো কি তার অন্য বিজনেস তার রিসোর্স এন্ড ক্যাপাবিলিটির ভিত্তিতে একটা বিজনেস মডেল তৈরি করছে যা আমার জন্য হয়তো কি প্রযোজ্য না। টু অ্যাচিভ লং টার্ম সাকসেস অল মডেল নিডস টু বি ফ্লেক্সিবল। আর মডেল কি ফ্লেক্সিবল হইতে হবে। এখন হচ্ছে ডেল বিজনেস মডেল। ডেল তার একটা বিজনেস মডেল তৈরি করছে। তো এটা হচ্ছে ট্রেডিশনাল থেকে আলাদা। ট্রেডিশনাল বিজনেস মডেলে কি হইতো, তারা ডিমান্ডকে ফোরকাস্ট করতো, সেই ফোরকাস্ট অনুযায়ী সাব কম্পোনেন্ট গুলা কি করতো, ক্রয় করতো। তারপরে বেসিক কম্পোনেন্ট বানাইতো, সেগুলাকে অ্যাসেম্বল করে পিসি বানাইতো, সেগুলাকে ওয়্যার হাউসে স্টোর করতো, সেগুলাকে রিটেলারে দিত। তারপর রিটেলার সেগুলো নিজের শেলফে রেখে বিক্রি করতো। আর ডেল কি করছে প্রথমে কাস্টমার থেকে অর্ডার নিছে ইন্টারনেটের মাধ্যমে, তারপর ওই অর্ডার ভিত্তিতে কম্পোনেন্ট নিছে। আর কম্পোনেন্ট গুলাকে অ্যাসেম্বল করছে, অ্যাসেম্বল করে ডিরেক্ট কি কাস্টমারদেরকে শিফট করছে। এতে করে তারা কি দ্রুত কাজ সম্পন্ন করছে। আর তারা এটা মূলত করছে সাপ্লাই চেইন ভালোভাবে ম্যানেজ করার মাধ্যমে। তো একটা আসলে বিজনেস মডেল থাকলে আমাদের কয়েকটা দিকে বেনিফিট পাওয়া যায়, যেমন হচ্ছে ইট সার্ভ এজ অ্যান অনগোয়িং এক্সটেনশন অফ ফিজিবিলিটি অ্যানালাইসিস। মানে হচ্ছে আমরা যে ফিজিবিলিটি অ্যানালাইসিস করেছি সে অনুযায়ী বিজনেসটা কন্টিনিউ হচ্ছে কিনা। এই যে ডাজ দা এই যে এই বিজনেস মডেল অ্যাকচুয়ালি আসলে কোয়েশ্চেন করে যে কি ডাজ দিস বিজনেস মেক সেন্স, মানে হচ্ছে এটা আমি যেভাবে প্ল্যান করছি ওভাবে কি যাচ্ছে। আর এটাতে কি করে, এটা ফোকাস করে কিভাবে সকল এলিমেন্ট একসাথে কাজ করে, মানে আমার বিজনেসটাকে আমার গোলটাকে অর্জন করতে সাহায্য করতেছে। তারপর এটা আবার একটা কি পার্টিসিপেন্টদের একটা নেটওয়ার্ক বোঝায়, কে কিভাবে কাজ করতেছে, তার কাজটা কিভাবে ওভারঅল বিজনেস মডেলকে হেল্প করতেছে। আবার এটা দ্বারা কি কোম্পানির কোর লজিক সম্পর্কে কি করা হয় শেয়ার হোল্ডার এবং এমপ্লয়ীদের জানানো হয়। আচ্ছা, তো কোনো অ্যাকচুয়ালি আসলে কোনো স্ট্যান্ডার্ড বিজনেস মডেল নাই। দেয়ার আর অলওয়েজ অপরচুনিটি ফর বিজনেস মডেল ইনোভেশন। ইনোভেশনের কি সবসময় কি আছে, অপরচুনিটি আছে। আচ্ছা, হাউ বিজনেস মডেল আর না ইমার্জ। বিজনেস মডেল আসলে কিভাবে কিভাবে ইমার্জ হয়, যে ভ্যালু চেইন আছে, যে ভ্যালু চেইন মূলত হচ্ছে কি একটা প্রতিষ্ঠানে কি সিরিজ অফ অ্যাক্টিভিটিস। এই সিরিজ অফ অ্যাক্টিভিটিস কে যখন কি অ্যানালাইজ করে দেখা হয়, অ্যানালাইজ করে যদি কোনো একটা অংশে বা কোনো একটা কাজের ট্রানজিশন পিরিয়ডে আমি যদি এক্সট্রা করে ভ্যালুয়েট করতে পারি, তাহলে কি হচ্ছে, তাহলে আমার ওভারঅল বিজনেসকে এই জিনিসটা কি প্রফিট করতে সাহায্য করতেছে।
তো এই জন্য আমাকে কি করতে হয়, বিজনেসের সকল অ্যাক্টিভিটিস গুলা ভালোভাবে অ্যানালাইজ করতে হয়। তো বিজনেসের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোকে দুই ভাগে ভাগ করতে হয়, একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটিস আর একটা হচ্ছে সাপোর্ট অ্যাক্টিভিটিস। প্রাইমারি বলতে বোঝাচ্ছে ইনবাউন্ড লজিস্টিক অপারেশন, আউটবাউন্ড লজিস্টিক, মার্কেটিং এন্ড সেলস সার্ভিস। আর সাপোর্টিং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে আমার মূল কাজগুলোকে সাহায্য করতেছে, যেগুলো যেমন হচ্ছে ফার্মিং ইনফ্রাস্ট্রাকচার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, টেকনোলজি ডেভেলপমেন্ট, রিসোর্স, এগুলো আমাকে কি করতেছে, সাহায্য করতেছে। আচ্ছা, এখন বলতে দিস, তো এই যে এখানে যে ভ্যালু চেইন অ্যাক্টিভিটি সেগুলো মূলত কি করে, কোনো একটা সিঙ্গেল অ্যাক্টিভিটিতে ফোকাস করে ওটাকে ভালোভাবে করার মাধ্যমে প্রফিট জেনারেট করতে পারে, বা কোনো একটা সাপোর্ট অ্যাক্টিভিটিস কে ফোকাস করে সেটাকে ভালোভাবে করার মাধ্যমে প্রফিট জেনারেট করতে পারে, অথবা প্রাইমারি আর সাপোর্ট অ্যাক্টিভিটি দুইটাকে একসাথে কাজ করে কি করতে পারে, প্রফিট জেনারেট করতে পারে। পটেনশিয়াল ফাটাল ফ্লস ইন বিজনেস মডেল, বিজনেস মডেলে কি কি ইয়াগুলো থাকতে পারে, একটা হইলো গিয়ে এই যে আমরা যে বিজনেস মডেলটা লিখছি এটা হয়তো কাস্টমার ঠিক মতো অ্যাকসেপ্ট নাও করতে পারে। কাস্টমার বলতে আমি কাস্টমারকে একবার ক্রেডিট করতেছি, হয়তো কাস্টমার ওভাবে কি করতেছে না, বিহেভ করতেছে না, বা আমি ভাবতেছি যে কাস্টমার এই প্রোডাক্টটা কিনবে, বা হয়তো দেখা যাচ্ছে কি সে এটা কিনতেছে না। তারপর হচ্ছে আটারলি সাউন্ড আনসাউন্ড ইকোনমিক্স, দেখা গেল ইকোনমিক অবস্থায় খারাপ, আমি যে প্রোডাক্টটা বিক্রি করতেছি ইকোনমিক অবস্থার কারণে হয়তো কি ওটা আর কি বিক্রি হচ্ছে না। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এই যে বিজনেস মডেলে আসলে কি কি জিনিসগুলো থাকে। বিজনেস মডেলে মূলত চারটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে কোর স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে স্ট্র্যাটেজিক রিসোর্স, তারপর হচ্ছে পার্টনারশিপ নেটওয়ার্ক, তারপর হচ্ছে কাস্টমার ইন্টারফারেন্স। কোর স্ট্র্যাটেজি বলতেছে কোম্পানির কি মিশন স্টেটমেন্ট, কি কোম্পানির ভিশন কি, তারপর তার প্রোডাক্ট কি, অথবা কোন মার্কেটে বিক্রি করবে, মার্কেট স্কোপ কি, তারপর বেসিস ফর ডিপারিশন মানে কোনটার উপর ভিত্তি করে সে প্রফিট করতেছে, কিসের উপর ভিত্তি করে সে ভ্যালু অ্যাড করতেছে। তারপর হইলো স্ট্র্যাটেজিক রিসোর্স, রিসোর্সের মধ্যে হচ্ছে তার কি কি রিসোর্স গুলা আছে, সেগুলা ভ্যালুয়েবল কিনা, সেগুলা কি, সেগুলা রিপ্লেসেবল কিনা, এগুলা দেখা। স্ট্র্যাটেজিক রিসোর্স সম্পর্কে দুইটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে, একটা হচ্ছে কি ফার্মস কোর কম্পিটেন্সি, মানে হচ্ছে গিয়ে এই যে এই রিসোর্স গুলা মূলত ফার্মের মূল কোর কম্পিটেন্স আর কি, মূল যোগ্যতা, যার ফলে প্রতিষ্ঠানটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পায়। যেমন ডেলের ক্ষেত্রে ছিল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তারপর স্ট্র্যাটেজিক অ্যাসেট, অ্যাসেট বলতেছে কি অন্য কোনো অ্যাসেট, যেমন হচ্ছে প্লান্ট, ইকুইপমেন্ট, লোকেশন, ব্র্যান্ড, প্যাটেন্ট, এগুলাও কি আমার একটা কি স্ট্র্যাটেজিক রিসোর্স। আচ্ছা, ইম্পর্টেন্ট অফ স্ট্র্যাটেজিক রিসোর্স কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে নিউ ভেঞ্চার গুলো আলটিমেটলি ট্রাই টু কম্বাইন দেয়ার কোর কম্পিটেন্সি এবং স্ট্র্যাটেজিক অ্যাসেট টু কম্পে টু ক্রিয়েট এ সাস্টেনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, মানে হচ্ছে তাদের কোর কম্পিটেন্সি আর স্ট্র্যাটেজিক অ্যাসেট ইউজ করে কি সাস্টেনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গেইন করার চেষ্টা করে। আর ইনভেস্টররা কি করে এই স্ট্র্যাটেজিক রিসোর্স গুলোর উপর কি বেশি অ্যাটেনশন দেয়, যদি কারো স্ট্র্যাটেজিক রিসোর্স ভালো থাকে তাহলে সেখানে ইনভেস্ট করে। আর সাস্টেনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়া যায় হচ্ছে কি ভ্যালু ক্রিয়েটিং স্ট্র্যাটেজির মাধ্যমে, যেটা ইউনিক, তারপরে হচ্ছে নট ইজি টু ইমিটেট, তারপর কি, আর এই টাইপের অ্যাডভান্টেজ তখন পাওয়া সম্ভব যখন এই ফার্মে কি স্ট্র্যাটেজিক রিসোর্স থাকে। এবার হচ্ছে পার্টনারশিপ নেটওয়ার্ক, পার্টনারশিপ নেটওয়ার্ক বলতে বলছে কি একটা প্রতিষ্ঠান যখন চলে, একটা বিজনেস যখন চলে, তাকে তার কাস্টমারের সাথে, সাপ্লায়ারের সাথে, অন্যান্য পার্টিদের সাথে কি করতে হয়, নেটওয়ার্ক তৈরি করতে হয়, এটাকে বলা হচ্ছে পার্টনারশিপ নেটওয়ার্ক। তো বিজনেস প্ল্যানে পার্টনারশিপ নেটওয়ার্কে মূলত বলা থাকে কিভাবে তাদের পার্টনারশিপদেরকে ম্যানেজ করা হবে। তো কিছু টাইপস অফ পার্টনারশিপ, একটা হইলো কি জয়েন্ট ভেঞ্চার, জয়েন্ট ভেঞ্চার মানে হচ্ছে দুইটা অথবা দুইয়ের অধিক কোম্পানি কি করলো, তারা তাদের রিসোর্স গুলাকে একসাথে করে কোনো একটা কাজকে সম্পন্ন করতেছে। নেটওয়ার্ক মানে হচ্ছে কি হাব এন্ড হুইলের মতো, মানে হচ্ছে কোনো একটা দেশে হাব করলো, হাবের মাধ্যমে ওই দেশের বা কোনো একটা রিজিয়নে একটা কোনো হাব করলো, ওটার মাধ্যমে ওই রিজিয়নে সকল বিজনেস গুলো পরিচালনা করলো। কনসোর্টিং, কনসোর্টিং মানে হচ্ছে কি সিমিলার নিডের প্রতিষ্ঠানগুলো একত্রিত হয়ে তারা তাদের ইয়ার জন্য কোনো কি বেনিফিটের জন্য কোনো ইয়া গঠন করলো, তো এক প্রকার সমবায় সমিতির মতো। ওরা কি করলো, সমবায় সমিতি সাপোজ সুতা তৈরি করে, তো তারা কি করলো, সাপোজ তুলা থেকে সুতা তৈরি করে, তো তৈরি করে, এখন তারা কি করলো সবাই একসাথে হয়ে কি করলো, যেখানে সুতা উৎপাদন হয় সেখান থেকে ডিরেক্ট নিয়ে আসলো, এর ফলে তারা কি পাচ্ছে, এর ফলে তারা মধ্যস্থভোগীরা যে লাভটা করতেছে সেটা থেকে কি সেটা তারাই নিচ্ছে।
আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, যেমন হইলো গিয়ে কি কোনো এক ধরনের ইন্ডাস্ট্রি সকল কি সরি এখানে অ্যারেঞ্জমেন্ট বিটুইন টু অর মোর ফার্ম দ্যাট এস্টাবলিশ অর এক্সচেঞ্জ রিলেশনশিপ, মানে হচ্ছে দুইটা ফার্ম তাদের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্টে গেল যে তারা তাদেরকে তাদের স্ট্র্যাটেজিক যে রিসোর্স গুলো আছে একটা আরেকটার সাথে কি করবে, এক্সচেঞ্জ করবে। একটা হচ্ছে ট্রেড অ্যাসোসিয়েশন। ট্রেড অ্যাসোসিয়েশন বলতে বোঝাচ্ছে কি, এই যে বাংলাদেশে যেমন আছে এফবিসিসিআই এরকম প্রতিষ্ঠান, একই ইন্ডাস্ট্রি সবগুলো প্রতিষ্ঠান মিলে কোনো একটা অ্যাসোসিয়েশন গঠন করা। এতে করে তারা মূলত কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারে, ডিসেমিনেট করতে পারে, লিগ্যাল অ্যান্ড টেকনিক্যাল অ্যাডভাইস প্রোভাইড করতে পারে, তারপরে ইন্ডাস্ট্রি রিলেটেড ট্রেনিং প্রোভাইড করতে পারে, তারপরে তারা লবিং করতে পারে। আরেকটা হচ্ছে কাস্টমার ইন্টারফেস। কাস্টমার ইন্টারফেস বলতে বোঝাচ্ছে কি, দা ওয়ে ফার্ম ইন্টারেক্ট উইথ ইটস কাস্টমার, মানে কিভাবে তার কাস্টমারদেরকে সাথে কি করবে, ইয়া করবে। যেমন হচ্ছে অ্যামাজন বুক সেল করে ইন্টারনেটের মাধ্যমে, আবার বার্নাস অ্যান্ড নোবেল সেলস তো ট্রেডিশনাল বুক স্টোর অ্যান্ড অনলাইন। তো তো এর কাস্টমার ইন্টারফেসের মধ্যে আবার তিনটে এলিমেন্ট আছে। একটা হচ্ছে টার্গেট মার্কেট। টার্গেট মার্কেট মানে হচ্ছে আমি কোন গ্রুপটাকে কি করব, সার্ভ করব। তারপর হচ্ছে ফুলফিলমেন্ট অ্যান্ড সাপোর্ট, হচ্ছে কিভাবে আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কাস্টমার কাছে পৌঁছাবে এবং কোন চ্যানেলের মাধ্যমে তা যাবে। তারপরে হচ্ছে গিয়ে কি প্রাইসিং স্ট্র্যাটেজি। প্রাইসিং স্ট্রাকচার মানে হচ্ছে কি, মানে হচ্ছে আমার প্রাইসিং মডেলটা কি হবে, এটা কমপ্লেক্স হবে, ডিসকাউন্ট হবে, বোনাস সিস্টেম হবে নাকি রেফারেল সিস্টেম হবে। আচ্ছা, এটা ছিল আমাদের হচ্ছে কি বিজনেস মডেলটা। এখন আমরা দেখি হচ্ছে গিয়ে নিউ ভেঞ্চার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড ভায়াবিলিটির মধ্যে কি আছে। আচ্ছা, এটাতে মূলত হচ্ছে কি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফাইন্যান্স, আমরা যে এখানে মূলত একটা কোম্পানির, আচ্ছা এখানে মূলত হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এন্ড ভায়াবিলিটি দেখা হয়। এখানে মূলত ম্যানেজমেন্ট দুইটা থিংকে কি করে, দুইটা থিংকে ডিল করে। একটা হচ্ছে কি মানি রেজ করা এবং কি সে কোম্পানির ম্যানেজিং কোম্পানির ফাইন্যান্সেস এমন ভাবে ইন এ ওয়ে দ্যাট অ্যাচিভস দ্য হাইয়েস্ট রেট অফ রিটার্ন। এখানে ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট করা কোম্পানি যদি একটা ফার্স্ট থাকে তবে ফোরকাস্টিং অ্যাকুরেট হবে কম্পেয়ার টু দ্য নিউ ভেঞ্চার। আর বিজনেস প্ল্যান দেরিতে করলে প্রতিষ্ঠান গ্রো করার সম্ভাবনা কম থাকার কারণে অন্য কেউ আমার প্ল্যান কপি করতে পারে। তবে ইন্টারনাল এমপ্লয়ির জন্য একটা প্ল্যান তৈরি করা যেতে পারে, বিজনেস প্ল্যান অপটিমাল টাইমে করতে হবে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অফ এ ফার্ম, তাহলে দুইটা জিনিস কি কোশ্চেন ডিলস উইথ কোশ্চেন সাচ এস দ্য ফলোইং অন এন অনগোয়িং বেসিস। অনগোয়িং বেসিসে এই কোশ্চেন গুলো করে থাকে, আমাদের ফার্ম কিভাবে করতেছে, কিভাবে চলতেছে, কিভাবে মেকিং অর লুজিং মানি, তারপরে কতটুকু ক্যাশ জেনারেট করতেছে, কতটুকু হাতে আছে, শর্ট টার্ম অব্লিগেশন গুলা কি, আমরা কি আমাদের অ্যাসেট গুলা ঠিকভাবে রিলিজ করতেছি কিনা, তারপরে হাউ ডু আওয়ার নেট গ্রোথ এন্ড নেট প্রফিট কম্পেয়ার টু দোজ আওয়ার ইন্ডাস্ট্রি, আমরা আমাদের ইন্ডাস্ট্রি বা এর তুলনায় কতটুকু কি আছি, এগিয়ে আছি বা পিছিয়ে আছি। আচ্ছা, এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অবজেক্টিভ গুলা কি কি? একটা হচ্ছে প্রফিটেবিলিটি। প্রফিটেবিলিটি মানে তো আমরা জানি প্রফিট ম্যাক্সিমাইজ করা, আবার তবে প্রফিট গুলা সাস্টেনেবল হতে হবে, আবার সাস্টেনেবল, আবার এটা বাকিতে হচ্ছে কিনা বা নগদে হচ্ছে কিনা এই জিনিসগুলো দেখতে হবে। মানে মোট কথা কোয়ালিটিও থাকতে হবে সেগুলোর। তারপর লিকুইডিটি, এই যে আমরা আমাদের শর্ট টার্ম অ্যাপ্লিকেশন গুলো ঠিক মতো করতে পারতেছি কিনা। তারপর হচ্ছে এফিসিয়েন্সি, আমরা আমাদের অ্যাসেট গুলাকে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারতেছি কিনা। আর একটা হচ্ছে স্ট্যাবিলিটি। স্ট্যাবিলিটি মানে হচ্ছে কি, মানে হচ্ছে ফার্মটা ওভারঅল মানে কি স্টেবল কিনা, যে এটার ফর এ ফার্ম টু বি স্টেবল ইট মাস্ট নট অনলি আর্ন এ প্রফিট অ্যান্ড রিমেইন লিকুইড বাট অলসো কিপ ইটস ডেপ্ট ইন চেক। আচ্ছা, এখন দেখবো হচ্ছে মূলত এই অধ্যায়ে হয়তো কোয়েশ্চেন করলে এখান থেকে করতে পারে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আসলে কি কি থাকে। এখানে চারটা প্রসেস। একটা হলো কি হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা, তারপর হচ্ছে একটা ফোরকাস্ট করা, তারপর হইলো কি এই ফোরকাস্টের ভিত্তিতে একটা ফর্মা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা, তারপর অনগোয়িং অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল রেজাল্ট, এই যে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে রেজাল্ট গুলো পাইছে সেগুলোকে আবার অ্যানালাইজ করে দেখা। তো হিস্টোরিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে গিয়ে কি প্রতিষ্ঠানের কি আমরা যে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করি এগুলো আর কি। তো এগুলো হচ্ছে নতুন কোম্পানির জন্য, তো আর এটা নাই। পুরাতন কোম্পানি কি তাদের ডেটার ভিত্তিতে এটা তৈরি করতে পারে। তারপর হচ্ছে কি করতে হয়, প্রিপারেশন অফ ফোরকাস্ট। এবার কি করতে হবে, আমরা তার উপর ভিত্তি করে মোট কথা হচ্ছে কি একটা কি ফোরকাস্ট করতে হয়। তো ফোরকাস্ট করতে হলে যখন যে প্রতিষ্ঠানটা আগে থেকে চলতেছে তাদের জন্য কি একটা কোনো বেঞ্চমার্ক থাকে, তার উপর ভিত্তি করে ফোরকাস্ট করতে পারে। কিন্তু নিউ কোম্পানি কি করতে হয়, নিউ কোম্পানি ইন্ডাস্ট্রিকে
ইয়া করে বা তার ফিয়ার কোম্পানিকে কি করে বেস ধরে কি করে ফোরকাস্ট করে। তো এখানে সেলস ফোরকাস্ট করতে হয়। তারপর হচ্ছে সেলস ফোরকাস্ট, আর নতুন কোম্পানির জন্য সেল ফোরকাস্ট, আর এক্সিস্টিং কোম্পানির জন্য সেল ফোরকাস্ট আলাদা হয়। তারপর হচ্ছে কস্ট অফ সেলস এন্ড আদার আইটেম ফোরকাস্ট, এগুলো ফোরকাস্ট করতে হয়। কস্ট অফ সেলস যেমন আমরা একটা দেখছিলাম যে কি, যে সেলস এর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কি কস্ট অফ গুড সোলস হিসেবে ধরে কি করি আমরা ফোরকাস্ট করছিলাম। তারপর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি করছি, তৈরি করছি। এখানে মূলত কি করা হয়, এখানে মূলত কি করা হয়, মানে ফিউচারকে প্রেডিক্ট করে একটা কি করা প্রো ফর্মা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা। আমরা যে প্রথমে যে দেখলাম হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেম ভাবে কি হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে আমাদের কি প্রিভিয়াস ইয়ার গুলো, আর প্রো ফর্মা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে কি আমাদের ফিউচারের ইয়ারের জন্য। তো এখানে মূলত প্রো ফর্মা ইনকাম স্টেটমেন্ট করা হয়, প্রো ফর্মা ব্যালেন্স শিট করা হয়, প্রো ফর্মা স্টেটমেন্ট অন ক্যাশ ফ্লো। এই যে এখানে যে রেজাল্ট গুলো পাই তার উপর ভিত্তি করে আমরা কি করি, ফাইন্যান্সিয়াল রেশিও তৈরি করি। তো রেশিও দ্বারা মূলত রেশিও একটা ফার্মকে হেল্প করে টু ডিটারমাইন ওয়েদার ইট ইজ মিটিং ইটস ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ। এটা তার ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ মিট করতেছে কিনা, এবং এটা কিভাবে কি আমার মানে কি ইন্ডাস্ট্রির সাথে কি যাচ্ছে, মানে ইন্ডাস্ট্রির মতো করে বা ইন্ডাস্ট্রির সাথে কিভাবে কম্পিটিশন করতেছে। তারপরে এটা কি করতে হবে, বিভিন্ন রেশিও করে এই রেজাল্ট গুলাকে কি করতে হবে, আমার ইন্ডাস্ট্রি যে এভারেজ তার সাথে তুলনা করতে হবে। তারপর হচ্ছে গিয়ে রেশিও অ্যানালাইসিস, আবার তারপর আমার যে প্রো ফর্মা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছি, প্রথমে রেশিও করবো আমার হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভিত্তিতে। এরপর হচ্ছে গিয়ে আমার যে প্রো ফর্মা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে তার ভিত্তিতে একটা রেশিও তৈরি করবো। তার ভিত্তিতে রেশিও তৈরি করে আমরা বুঝতে পারবো যে আসলে কি, মানে ভবিষ্যতে ফার্মটা কি আসলে আগের তুলনায় ভালো করবে নাকি খারাপ করবে। তো এটাই ছিল চ্যাপ্টার 6 এন্ড 8। এই দুইটাই পরীক্ষা করেছে, খুবই ছোট চ্যাপ্টার। আর এখান থেকে মূলত চ্যাপ্টার 8 থেকে আসলে আমার মনে হয় এই প্রসেস গুলো আসতে পারে, অথবা এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অবজেক্টিভটা আসতে পারে। আর চ্যাপ্টার 6 থেকে আসলে হচ্ছে গিয়ে ওই 4টা পার্ট, বিজনেস মডেলের 4টা পার্ট আসতে পারে। চ্যাপ্টার 6 থেকে আসলে হয়তো বিজনেস মডেলের 4টা পার্ট আসতে পারে। এই যে এই 4টা পার্ট আসতে পারে, অথবা আমার এখান থেকে এই জিনিসটা যে কোশ্চেন আসতে পারে, কিভাবে আসলে স্ট্র্যাটেজি বিজনেস পার্টনারশিপ, মানে বিজনেস পার্টনারশিপ কি কি টাইপসের হতে পারে। তো এতটুকুই, তাহলে এখানেই দিয়েছি।